রাষ্ট্রের সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকে করতে হবে। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। জানালেন কাদের নাশকতায় জড়িতদের প্রতিরোধের আহ্বান। স্বাধীনতা বিরোধী চক্রে ছাত্রদের ব্যবহার করে দেশের তাণ্ডব চালিয়েছে রংপুরের স্বরাষ্ট্রমন্ত্রী। জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি। কারফিউ শিথিল করায় আগের চেহারায় ফিরছে রাজধানী। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন। বিভিন্ন জেলায় চলছে লঞ্চ। এবং স্থবির আখাউড়া স্থলবন্দর। সহিংসতা কারফিউ সরবরাহ কমায় পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকে। দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। আন্দোলনের নামে দেশের সম্পদ নষ্টকারীদের বিচার দেশবাসীকে করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত 16 বছরে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার পর থেকেই সুযোগ নিতে শুরু করে দুষ্কৃতকারীরা। পরিকল্পিতভাবে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় তারা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ডাটা সেন্টার, মেট্রো স্টেশন, সরকারি বিভিন্ন দপ্তর সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। বৃহস্পতিবার সকালে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকার প্রধান। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। প্রত্যেকে, এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। এর আগে বুধবার 23 দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, ছাত্রদের উপর ভর করে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার পায়তারা করছে। বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। দেশকে অস্থিতিশীল করতে নরসিংদী কারাগারে তাণ্ডব চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, এছাড়া আর কোনো পথ নেই। দুপুরে নরসিংদী কারাগার পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি আইন শৃঙ্খলা সভায় তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নরসিংদী সদর, পলাশ ও শিবপুর আসনের সংসদ সদস্যরা। এ সময় শিল্পমন্ত্রী বলেন, নরসিংদীর কারাগারে যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার, সেনাবাহিনী, পুলিশ সহ সরকারি সব সেক্টরকে কাজে লাগিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। জড়িতদের ছাড় দেওয়া হবে না। এই যে চলমান যে অবস্থা, যে চিরুনি অভিযান আমরা বলছি, যে দুষ্কৃতিকারীদেরকে আমরা বের করে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। তারা বিদেশ থেকে আসেন, আমাদের গ্রামে গঞ্জে লুকিয়ে আছে, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার বিভিন্ন জায়গায় আছে।
এই যে আমরা তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় নেওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা সহযোগিতা করি, পুলিশকে সহযোগিতা করি, যার যার এলাকাতে সংসদ সদস্য সহ সবাই আমরা যদি সম্মিলিতভাবে ঝাঁপিয়ে করি, এটা আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে তাদেরকে চিহ্নিত করা এবং বের করে আনা। স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছিল তারাই সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত। জামায়াত বিএনপির একটা সুসংগঠিত অংশ ছাত্রদের আন্দোলনে ঢুকে রাষ্ট্রকে অকার্যকর করতে সহিংসতা চালায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রংপুরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সহিংসতায় জড়িত প্রত্যেককেই খুঁজে বের করা হবে এবং সবাইকে শাস্তি পেতে হবে। সহকর্মী রফিকুল ইসলামের তথ্য, ছবিতে আপন অপর রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বিধ্বস্ত রংপুর। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয় তাজহাট থানা, ডিবি ও অপরাধ কার্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা ভবন সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনায়। ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে 11 কোটি টাকার। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব অফিস ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিদের মদতদাতা স্বাধীনতা বিরোধী চক্রই আবার সুসংগঠিত হয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়ে, রাষ্ট্রকে অকার্যকর করতে চালায় সহিংসতা। যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামায়াত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ছোট ছোট শিশু কিশোরদের ঢাল বানিয়ে তাণ্ডব চালানো হয় জানিয়ে মন্ত্রী বলেন, জড়িত কেউই ছাড় পাবে না। কিন্তু শুধু এইখানেই থেমে নেই, তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে। যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল, সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছে। আপনারা সেই দৃশ্যটা দেখেছেন, এইখানেও আমরা দেখেছি। এবং আন্ডার এজ ছেলেদেরকে সামনে নিয়ে আসছে। আমরা সবই দেখতেছি, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা সবই আইডেন্টিফাই করব যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এইটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। এর আগে বৃহস্পতিবার বেলা 11:15টায় হেলিকপ্টার যোগে রংপুরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কারফিউ শিথিল হওয়ায় আগের চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। অফিসগামী মানুষের চাপ বেড়েছে সড়কে, এতে বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট। মেট্রো রেল বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। খেটে খাওয়া মানুষদেরও পড়তে হয় চরম বিপাকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল কয়েকদিনের সহিংসতায় অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, প্রাণ ফিরে পেয়েছে রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে দেখা যায় নজিরবিহীন যানজট। মিরপুর, বিজয় সরণি, মোহাম্মদপুর, পল্টন এলাকার প্রধান সড়কগুলোর চিত্র এমনই। একদিকে যানজট, তার উপর গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। জায়গা আটকানো, তো ঘুরে ঘুরে অনেক ঝামেলার মধ্যে থেকে এখনো অফিসে পৌঁছাতে পারেনি। যেখানে 15 মিনিট লাগে সেখানে 3 গুণ সময় লাগতেছে, 45 মিনিটের মতো লাগতেছে আর কি। অনেকক্ষণ ধরে জ্যামে বিশাল ভোগান্তি হচ্ছে। আমি শেওড়াপাড়া থেকে রওনা দিছি সকাল 10:30টায়। এখান থেকে আপনার আগারগাঁও আমি জ্যামে পড়লাম, আগারগাঁ থেকে এখানে হেঁটে আসতে হচ্ছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তি যেন তুঙ্গে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য বন্ধ হওয়ার কারণে গাড়ির চাপটা বেশি বেড়ে গেছে। উপরে দিয়ে গাড়ি গেলে তো নিচের চাপটা কম থাকতো। মেট্রো রেল না থাকার কারণে তো অবশ্যই পায়ে হেঁটে যাওয়া লাগতো স্যার। এর বাইরে তো বললাম উবার পাঠাও, গাড়ি আসলে অনেক শর্ট। শুধু কি যাত্রী, ভোগান্তি পোহাচ্ছেন রিক্সা, সিএনজি ও বাস চালকরাও। ভোগান্তি টিপ পাই না, খ্যাপ নাই, রাস্তাঘাটে খুব অসুবিধা। যাত্রী পাইতেছি না, ঘুরে গেতাছি, তার মধ্যে যাত্রীও কম, যাত্রী তো আগের মতো না, জ্যামজট। এই কদিন জাম না ছিল, কারণ আমাদের মতন মানুষ খেটে খাওয়ার মতন অনেক কষ্ট। এই গোটা দিন গাড়ি চালালে 150-200 টাকা আমাদের হয় না। সড়কের ট্রাফিক ব্যবস্থা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি,
ঢাকা। কারফিউর ষষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক সারা দেশের জনজীবন। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন। এদিকে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘোষণার পরও আজ শুরু করা যায়নি খুলনা নারায়ণগঞ্জে ট্রেন চলাচল। খুলেছে অফিস, আদালত, দোকানপাট। সবখানেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কারফিউয়ের ষষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। কারফিউ শিথিল থাকায় সড়কে চলছে সব ধরনের যানবাহন, খুলেছে নিত্যপণ্যের দোকান, সড়কে মানুষের চলাচলও বেড়েছে। সীমিত আকারে চলছে অফিস আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ শিথিল থাকায় প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলের বরিশালে। রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্থবিরতা কাটিয়ে চলছে অফিস, আদালত, শিল্প কারখানা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত হয়েছে। আমাদের বরিশাল মহানগরীতে অত্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। টানা 6 দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে, ছাড়ছে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের লঞ্চও। কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় বেড়েছে যান ও জন চলাচল। এমন ভীতিকর সময় আর ফিরতে চান না সাধারণ মানুষ। তা আমি চাই না আর এই ধরনের কোনো কিছু আমাদের মাঝে আসুক। হতে পারে যে জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ আমরা দেখছি শহরে দোকানপাট খুলছে না, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে খুলনা নগরী। দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনো বন্ধ ট্রেন যাত্রা। নগরীর শিববাড়ি মোড়, পিকচার প্যালেস সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে খুলেছে সব কারখানা। বিভিন্ন সড়ক মহাসড়কে 3 চাকার অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। তবে আজও চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন চলাচল। রাস্তাতে আমরা দেখতেই পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কম। সরকারের কাছে যেটা চাওয়া আছে বলতে আমরা সবাই তো সুস্থভাবে ভালোভাবে চলাচল করতে চাইতেছি, এটাই তো আমাদের সবার চিন্তা। কারফিউ শিথিল থাকায় ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম ফেনীর বাজার। তবে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। এদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অংশটুকু আমাদের এই ফেনীর যে অংশটুকু, সেটা আমরা শুরু থেকেই আমরা নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। ধরে কিনতে পারি নাই, আজকে আসছি, সব কিছু পণ্যের অনেক বেশি দাম। বাজারে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, তো আমরা আশা করব দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হয়ে আমরা আবার স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে এমনটাই আশা করছে সাধারণ মানুষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘোষণা দিলেও টাঙ্গাইলে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। ধন্যবাদ। আপনি জানেন যে দেশ স্বাভাবিক অবস্থা ফিরলেও ট্রেন চলাচল কিন্তু এখনো বন্ধ রয়েছে, এবং আপনি জানেন যে কোটা আন্দোলন সহিংসতা ঘিরে গত 18 জুলাই এই একের পর এক কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ, এবং যাত্রী এবং ট্রেন সম্পদ নিরাপত্তার কথা ভেবে আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ট্রেন কবে নাগাদ চালু হবে সেটি কিন্তু এখন কর্তৃপক্ষ বলতে পারছেন না, কারণ অধিকাংশই এই ট্রেন কিন্তু যে ইন্টারনেট মাধ্যমে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হয়, এবং যেহেতু ইন্টারনেট কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোদমে কিন্তু চলমান না থাকায় এবং বন্ধ থাকার কারণে কিন্তু আসলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় একটু সময় লাগতে পারে। এবং আপনি দেখবেন যে আমি রয়েছি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব অঞ্চলে স্টেশনে, এবং এখানে কিন্তু অনেকটাই যাত্রী এবং ট্রেন পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে, এবং অনেক যাত্রী আসলে আসলেও তারা কিন্তু ট্রেন না চলার কারণে কিন্তু তারা ভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের গন্তব্য স্থলে যাচ্ছেন। এবং আসলে প্রতিদিন এই ট্রেন যে বন্ধ রয়েছে, বন্ধের কারণে কিন্তু প্রায় 4 কোটি টাকার উপরে কিন্তু লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষ। এবং আজ কিন্তু একটি
সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে যে ট্রেন আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটির বিষয় কিন্তু আজকে সিদ্ধান্ত জানাবেন। তবে আসলে এখন পর্যন্ত আসলে অনেক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু রয়েছে যেখান থেকে আসলে কোনো ধরনের ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। আমরা একজনের সাথে কথা বলবো, এখানকার স্টেশন মাস্টারের কাছ থেকে জানবো যে কি অবস্থা, আসলে আপনাদের কাছে কোনো সিদ্ধান্ত আছে কিনা। ধন্যবাদ। এখনো আমাদের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি এবং আমরা ওইরকম নির্দেশনা পাইনি, যার কারণে ট্রেন চলাচল এখনো বন্ধ অব্যাহত আছে। এখন তাদের নির্দেশনা পেলে আবার আগের মতন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। তবে আসলে তাদের কাছেও নির্দেশনা নেই কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। দর্শক, এখনো টাঙ্গাইলে শুরু হয়নি ট্রেন চলাচল, এ বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী আতিক রহমানের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ সংবাদ। এক সপ্তাহ ধরে চলা অস্থিরতা স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকে, কমেছে রপ্তানি আয়। ব্যবসায়ীরা জানান গেল কয়েকদিনে নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি হয়নি অন্য কোনো পণ্য। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। প্রাণচাঞ্চল্যে ভরা দেশের ব্যস্ততম স্থলবন্দর আখাউড়ায় এক সপ্তাহ ধরে নেই কোনো ব্যস্ততা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অস্থিতিশীলতায় নেমেছে স্থবিরতা। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও ফার্নিচার সহ অন্তত 15 থেকে 20 ধরনের পণ্য রপ্তানি হতো ভারতে। দেশ জুড়ে কারফিউ ও চলমান অস্থিরতায় গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে গেছে নামমাত্র পণ্য। ইন্টারনেট না থাকায় 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ম্যানুয়ালি তথ্য লিপিবদ্ধ করে রপ্তানি হয় 53 টন মাছ ও 70 টন সিমেন্ট। এতে রপ্তানি আয় এসেছে প্রায় 1,65,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম। আগে এই বন্দর দিয়া ট্রাক অনেক গাড়ি গেছে, আর এখন বর্তমানে আমরা 2-3 মাসের গাড়ি শুধু আসতেছি। 4-5 দিন ধরে তো আমাদের এই যেখান থেকে ম্যানুফ্যাকচারার তারা যেখান থেকে মালটা আসলে লুট দিবে সেখান থেকে তো সেই রকম পরিস্থিতি হচ্ছে না যে তারা মালটা লুট করবে। আন্দোলনের পর থেকে আমাদের ব্যবসা প্রায় স্থবির হয়ে গেছে, আমাদের এখানে ব্যবসা নেই। C&F অ্যাসোসিয়েশনের নেতারা জানান বিভিন্ন এলাকা থেকে বন্দরে পৌঁছাতে পারেনি রপ্তানি পণ্যবাহী গাড়ি, তাই কমেছে রপ্তানি। সার্বিক পরিস্থিতির জন্য মালই বন্দরে আনতে পারতেছে না। মালের যেমন 15-20টা পণ্য আমরা মোটামুটি এক্সপোর্ট করি, তো এগুলা তো আনতে পারতেছে না, বন্দরে এসে পৌঁছতে পারতেছে না, মালও যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরোদমে শুরু হবে আমদানি রপ্তানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ 1 আগস্ট সকালে প্রধান বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। অভিযোগ ওঠা আইনজীবীরা হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল A.J. মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী এই 7 আইনজীবীকে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলেন আপিল বিভাগ। দেখছেন দেশ জনপদ সংবাদ। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পুড়লেও সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। নতুন কুড়িতে ভরে উঠেছে চা বাগান। পরিবেশ অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বেশি পাতা উত্তোলন করতে পারায় শ্রমিকদের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। সহকর্মী আমির হামজার তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই চা বাগানের সবুজ শ্যামল চিরচেনা রূপ। 2টি পাতা আর 1টি কুড়িতে ভরে উঠেছে বাগান। পরম যত্নে পাতা তুলছেন শ্রমিকেরা।
চলতি বছর সারা দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি ধরা হলেও মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে মে মাসের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাগানগুলোতে 30% পর্যন্ত উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাতে উৎপাদন বাড়ার সাথে সাথে বেড়েছে চায়ের গুণগত মান। আগামী 3 মাস অনুকূল পরিবেশ থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে। হবিগঞ্জের মধ্যে আমাদের বাগানে আমরা এই জুন মাসে প্রায় 4 লাখ কেজি পাতা উৎপাদন বেশি করছি। খরার একটা প্রভাব ছিল, সেই প্রভাব থেকে আমরা কাটিয়ে উঠেছি। এখন আমরা উৎপাদন লক্ষ্যে আশা করি পৌঁছতে পারবো, যদি পরবর্তী এই আবহাওয়াটা সেই রূপ থাকে, অনুকূলে থাকে। বৃষ্টিতে বাগানগুলো নতুন কুড়িতে ভরে যাওয়ায় আয় বেড়েছে শ্রমিকদের। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা তোলার বিপরীতে 170 টাকা পেতেন তারা। এর অতিরিক্ত পাতা তুললে কেজি প্রতি বাড়ে 5 টাকা করে। বর্তমানে শ্রমিকরা 70 থেকে 80 কেজি করে পাতা তুলতে পারছেন। এতে তারা দৈনিক অতিরিক্ত আয় করছেন 250 টাকা পর্যন্ত। আমরা 24 কেজি দিলে আমাদের রোজ হইল 170 টাকা, আর 24 কেজির দিয়া যদি আমি বেশি দিই 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। এক্সট্রা পয়সা মানে বেশি, আমরা যেদিন আমরা টেস্ট তলব দেই না সপ্তাহে, এই যে বৃহস্পতিবারে, এই সময় আমরা বেশি টাকা পাই, এই সময় একটু আনন্দ লাগে। এখন বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানের আয়ও বাড়ছে। হবিগঞ্জ জেলায় 28টি বাগান নিয়ে গড়ে ওঠা লস্করপুর ভ্যালির 1 কোটি 25 লাখ কেজির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।